মুক্তিযুদ্ধটাকে আমার মনে হয় বঙ্গবন্ধু ওন করতে পারেন, এবং ওটা ওনার কার্যত এটা আমার ভাবনার বিষয়টা এভাবে এসছে যখন দেখি উনি একবারও যেখান থেকে প্রথম বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় 1971 সালের 17 এপ্রিল ভবের পাড়া গ্রামের বৈদ্যনাথ তলার আম্রকাননে, তৎকালীন কুষ্টিয়া জেলার, এখন মেহেরপুর। উনি একবারও যাননি। আমি যে দীক্ষিতে উনি পররাষ্ট্র সচিব ছিলেন, ইন্দিরা গান্ধীর খুব ঘনিষ্ঠ জন ছিলেন, উনি লিখছিলেন যে মুজিব ওয়াজ নট ইন্টারেস্টেড, মুক্তিযুদ্ধ বিষয়ে উনি ইন্টারেস্টেড ছিলেন না। কিন্তু কারণটা কি? একটা হতে পারে এখানে ওনার কি মনস্তাত্ত্বিক কোনো ব্যাপার ছিল যে ওনার অবর্তমানেই এত বড় একটা দেশ স্বাধীন হয়ে গেল, উনি তখন নেতৃত্বে ছিলেন না, এবং মুক্তিযোদ্ধাদের উনি ঠিক আপন ভাবতে পারেননি। কেন? দেশটা যখন স্বাধীন হলো, ওই যে বলছিলাম যে ওই যে একটা পরিকল্পনা, একটা ভিন্ন বন্দোবস্ত উনি করে গিয়েছিলেন, যেটা ওই ছাত্র নেতাদের দিয়ে। পরে দেখলাম যে দেখা গেল যে যুদ্ধের পরে ধরেন এখন যে ন্যারেটিভটা, ওটাতে বলা হচ্ছে যে বঙ্গবন্ধু যে ইনস্ট্রাকশনটা দিয়ে গিয়েছিলেন যে দেশ স্বাধীনের সব পরিকল্পনা কিভাবে মানে সরকার গঠন হবে এটাই তো এখনকার পাঠ্যসূচির ন্যারেটিভ, কথাবার্তার ন্যারেটিভ, রাইট? তাই যদি হবে তাহলে যেই মুজিব বাহিনী যারা এই মুক্তিযোদ্ধাদের উপরেই ওপেন ফায়ার করেছিল, যারা পাকিস্তানের বিরুদ্ধে কোনো যুদ্ধ করে নাই, এবং যারা এই সরকারের প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট এদেরকে মারার জন্য 3 বার অ্যাটেম্প নিয়েছিল, তারা কি করে স্বাধীনতার পরে সবচেয়ে পাওয়ারফুল লোকজন হয়ে যায়? আর যারা মুক্তিযুদ্ধের জন্য লড়াই করলেন তারা কি করে কর্নার হয়ে যায়? তাহলেই আপনার বোঝাটা সম্ভব উনি আসলে ওনার প্ল্যানটা কি ছিল, এটা বোঝা সম্ভব। কারণ উনি যদি বলেই গেলেন, নির্দেশনায় দিয়ে গেলেন, তাহলে তো উনি মুক্তিযুদ্ধের সরকারকে ওন করবেন, খুব প্রাউড ফিল করবেন, এবং মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসটাই তখন সামনে চলে আসবে। উনি তো সিগন্যালই দিলেন, ওই স্থানটাতেই তো একবার গেলেন না, উনি মুক্তিযোদ্ধাদের কথাও শুনতে চাইলেন না। কিভাবে যুদ্ধ হলো একটা প্রশ্ন পর্যন্ত উনি করেননি। আরো দুর্ভাগ্যর ব্যাপার দেখবেন যে ওনার কাজগুলি আমি ওনাকে যেভাবে নির্ণয় করছি, উনি হয়তো সবাইকে উনি প্লিজ করতে যাচ্ছিলেন, উনি হয়তো ওনার একটা মানে ওনার নিজের পাওয়ার সোর্সটাকে ইনট্যাক্ট রাখার জন্য। যেমন যখন দেশ স্বাধীন হলো তখন আমার বাবা একটা প্ল্যান করেছিলেন, ন্যাশনাল মিলিশিয়া বোর্ড গঠন করেছিলেন। এটা 1971 সালের ডিসেম্বর মাসে বিপ্লবী প্রথম বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় অনুমোদিত হয় যে এই যে তরুণরা যারা মুক্তিযুদ্ধে জয়েন করেছে, দেশ স্বাধীনের পর তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে একটা সার্টিফিকেট দিয়ে বাড়ি পাঠিয়ে দিব, এদের ভিতর বিপ্লবী চেতনা, ওদের রক্ত টকবক করছে, একটা দেশ স্বাধীন করেছে। তার মানে ওই ছোট্ট 16-17 বছরের ছেলে যার হাতে ছিল লাঙল বা কোদাল, যা কাস্তে, সে আজকে একটা মুক্তিযোদ্ধা, তার হাত দিয়ে দেশ স্বাধীন করেছে। তার চেয়ে এই চেতনাটা শতাব্দীতে একবার আসে, দুবার আসে। তো ওই চেতনাটাকে কিভাবে রাষ্ট্র গঠনের সাথে সম্পৃক্ত করা যায়? তো এই ন্যাশনাল মিলিশিয়ার প্ল্যানটা ছিল যে এই 1,01,000 মুক্তিযোদ্ধাকে পূর্ণ ট্রেনিং দেওয়া হবে, প্রশাসনিক দক্ষতায় সবচেয়ে টপ ট্রেনার এনে ওদেরকে প্রশাসনের ট্রেনিং দেওয়া হবে। তারপরে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে যেটা হতে চায়, কারিগরি, এবং এরা আর ওদের ওই অস্ত্রগুলি থাকবে একটা নিরাপদ জায়গায়। দেশের প্রয়োজনে ওরা আবারও অস্ত্র তুলে নেবে, কারণ তারা অলরেডি প্রুভেন, পরীক্ষিত। এরা তো কোনো দলীয় বাহিনী না, এরা মুক্তিযোদ্ধা, এরা এসছে বহু দল মত থেকে। কিন্তু কারণ আমার বাবার পলিসিটা ছিল যেই দেশ স্বাধীন করতে চাইবে সেই আমার মুক্তিযোদ্ধা।
এবং এটার জন্য কোনো উনি পার্থক্য করেননি যে ওকে আওয়ামী লীগের নাকি ওকে ছাত্র ইউনিয়নের নাকি ও কোনো নির্দলীয়, না, ওভাবে ওটা হয়নি। তুমি দেশ ভালোবাসো, দেশ শত্রু মুক্ত করতে চাও, তুমি মুক্তিযোদ্ধা। তো এভাবে যারা লড়লো, সে 1,00,000 মুক্তিযোদ্ধা, যেটা তাজউদ্দিন আহমেদ নিজেই 72-74 সালে বক্তব্যই বলেছেন, প্রকাশিত, যে ওদের বদলে 3 লাখ ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেওয়া হয়। ওসমানী সাহেবের সাইন নকল করে ওরম করে, মানে ওসমানী সাহেবও পরে বলেছেন, উনি আহত, যে এইগুলো ওই সে মুক্তিযুদ্ধের সময় যারা ওসমানী সাহেব, তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম এনাদেরকে যারা খুব টেনশনে রাখছিল, যাদের বিরোধিতা করছিল, এই লোকগুলোকে সার্টিফিকেট দেওয়া হয়, আর ওদেরকে দিয়েই ওদের অংশ নিয়ে রক্ষী বাহিনী করা হয়, যেটার ফল বাংলাদেশের জন্য ভালো হয়নি। এটা তার মানে রক্ষী বাহিনী হয়ে যে একটা দলের একটা গোষ্ঠীর, একটা পরিবারের, এটা জনগণের রইল না। আর ওই ন্যাশনাল মিলিশিয়া বোর্ডের প্রস্তাবটা বাতিল হয়ে যায় দেশ স্বাধীনের পর। তার মানে দেখেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলছেন তারাই তো প্রথমে এই জিনিসগুলো, চেতনাটা যাতে টিকে না থাকে, মানে যখন পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল তাতে তো এই বাচ্চাগুলোর তার স্বীকৃতি হয়নি। সেই গ্রামের গরিব যে ছেলেটা বা শহরের যে কৃষকটা, মজুরটা, তার কি সম্মানটা হয়েছে? তাদের তো পরে দেখেছি তারা ভিক্ষা করে খায়, মুক্তিযোদ্ধা রিক্সা চালায়, তার কোনো মূল্যায়ন হয়নি। আর এটার ফল ভয়াবহ। তো আরেকটা জিনিস আমাদের দেশের জন্য খুব ভালো হয়নি, সেটা হচ্ছে যে